প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ যে চ্যাপ্টার আছে তার অন্তর্গত বিভিন্ন পয়েন্ট সম্পর্কে জানব বা আলোচনা করব। সেগুলো কি কি? বহির্জাত প্রক্রিয়া, এর কি সংজ্ঞা আছে, এর বৈশিষ্ট্য কি আছে, এর কাজের প্রক্রিয়া কি বা কি প্রক্রিয়াতে বহির্জাত প্রক্রিয়া কাজ করে। তারপরে নদী অববাহিকা কি, নদী ধারণ অববাহিকা কি, নদী উপত্যকা কি, এই তিনটে নিয়ে স্টুডেন্টের মধ্যে প্রচুর কনফিউশন থাকে বা গুলিয়ে ফেলে যে নদী অববাহিকা, নদী ধারণ অববাহিকা আর নদী উপত্যকা। তারপরে জলবিভাজিকা কি, নদীর গতি কি। প্রথমেই আসা যাক বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত মানে হচ্ছে বাইরে। বাইরে মানে কার বাইরে? সেটা হলো ভূপৃষ্ঠের বাইরে। মানে ভূপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়াটা কাজ করছে, কিসের জন্য? ভূপৃষ্ঠের পরিবর্তন বা বিবর্তন ঘটানোর জন্য, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়া কি আর একবার বলি, এইটা ধরো ভূপৃষ্ঠের বাইরে মানে পৃথিবীপৃষ্ঠের উপরে যে প্রক্রিয়াটা কাজ করছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যখন ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন হচ্ছে তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আর এই বহির্জাত প্রক্রিয়াতে কোন কোন শক্তি কাজ করে? নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, আরও বিভিন্ন শক্তি কাজ করে থাকে বহির্জাত প্রক্রিয়ায়। তাহলে বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞাটা কি দাঁড়ালো? ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন সৌরশক্তি, বায়ুপ্রবাহ, তারপর নদী, তারপর তোমার জোয়ার ভাটার শক্তি দ্বারা যখন ভূপৃষ্ঠের পরিবর্তন হচ্ছে বা বিবর্তন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আর যখন ভূপৃষ্ঠের ভেতরে কোনো শক্তি কাজ করবে তখন তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয়ে থাকে। দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী বহির্জাত প্রক্রিয়াটা এখন আলোচনা করা হবে বা পড়া হবে। তাহলে বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা হল, এর বৈশিষ্ট্য কি? বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি? বহির্জাত প্রক্রিয়া খুব ধীর প্রক্রিয়া, মানে হচ্ছে খুব ধীরে ধীরে কাজ করে। কার তুলনায়? অন্তর্জাত প্রক্রিয়ার তুলনায়। অন্তর্জাত প্রক্রিয়ায় কোন কোন শক্তি কাজ করে থাকে? যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এইগুলো। তাহলে ভূমিকম্প যেমন, অগ্ন্যুৎপাত যেমন হঠাৎ করে প্রচণ্ড কম সময়ের মধ্যে যেমন ঘটে যায়, কিন্তু বহির্জাত প্রক্রিয়াটা অত কম সময়ের মধ্যে ঘটে না, অনেক দিন ধরে ধরে ধীর প্রক্রিয়াতে কাজ করে। এবং বহির্জাত প্রক্রিয়ার যেসব শক্তিগুলো বললাম, যেমন নদী, বায়ুপ্রবাহ, তারপর জোয়ার ভাটার শক্তি, হিমবাহ, এইগুলো একা একাও কাজ করতে পারে, আবার একসাথেও কাজ করতে পারে। বহির্জাত প্রক্রিয়া ক্রিয়ার ফলে কোনো স্থান উঁচু হতে পারে, আবার নিচুও হতে পারে। এবং বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তির উৎস হলো সৌর শক্তি। এইগুলো গেল তাহলে বৈশিষ্ট্য, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলি, এটা হচ্ছে খুব ধীর প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার যেসব শক্তিগুলো আছে সেগুলো একা একা কাজ করতে পারে, আবার মিলিতভাবেও কাজ করতে পারে। এবং বহির্জাত প্রক্রিয়ার ক্রিয়ার ফলে কোনো নিচু স্থান উঁচু হতে পারে, আবার উঁচু স্থান নিচু হয়ে যেতে পারে। এবং বহির্জাত প্রক্রিয়ার যে প্রধান শক্তি বা প্রধান শক্তির যে উৎস সেটা হলো সৌর শক্তি। তারপরে আছে কাজের প্রক্রিয়া। মানে বহির্জাত যে প্রক্রিয়াগুলো আছে সেটা কোন প্রক্রিয়াতে কাজ করে থাকে। এই কাজের প্রক্রিয়ার মধ্যে প্রথমেই যেটা 1 নম্বরে আসবো সেটা হচ্ছে অবরোহণ। অবরোহণ প্রক্রিয়ার অন্যভাবে বলা যেতে পারে, আরো সহজ ভাষায় যদি বলো তাহলে হচ্ছে ক্ষয়। যখন বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন যে শক্তিগুলো আছে তার দ্বারা যখন ভূপৃষ্ঠে ক্ষয় হবে এবং ক্ষয়ের উঁচু স্থান যখন নিচু হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। তারপরে আসছি আরোহণ। এটা সহজ ভাষায় বলতে গেলে সঞ্চয়। সঞ্চয় মানে হচ্ছে যখন
এই বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন শক্তিগুলো দ্বারা যখন কোনো পলি বালি নুড়ি কাঁকড় বালি যখন এক জায়গায় সঞ্চিত হবে, সঞ্চিত হয়ে যখন নিচু স্থান যখন উঁচু হবে, তখন তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। বোঝা গেল? অবরোহণ মানে হচ্ছে কি, যখন ক্ষয় হবে, যখন ক্ষয় হবে ভূপৃষ্ঠ, ক্ষয় হয়ে যখন উঁচু স্থান যখন নিচু হবে, তখন তাকে বলা হচ্ছে অবরোহণ। তখন তাকে বলা হচ্ছে অবরোহণ। এবং আরোহণ মানে কি? আরোহণ মানে হচ্ছে সঞ্চয় করা। যখন এই বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন যে এজেন্টগুলো আছে, তোমার নদী, হিমবাহ, জোয়ার ভাটা, এর দ্বারা যখন নুড়ি বালি কাঁকড় এসব সঞ্চয় হয়ে যখন নিচু স্থান যখন উঁচু হবে, তখন তাকে বলা হচ্ছে আরোহণ। আর আছে পর্যায়ন। পর্যায়ন ব্যাপারটা কি, যখন এই অবরোহণ প্রক্রিয়া এবং আরোহণ প্রক্রিয়া যখন মিলিতভাবে কাজ করবে, মিলিতভাবে কাজ করার ফলস্বরূপ যখন ভূমিরূপ সমতল হবে, তখন তাকে বলা হচ্ছে পর্যায়ন। পর্যায়ের মধ্যে অবরোহণ আরোহণ দুটো মিলিতভাবে কাজ করে থাকে, তাকে বলা হচ্ছে পর্যায়ন। এরপরে আসি নদী অববাহিকা। এই নদী অববাহিকা, নদী ধারণ অববাহিকা এবং নদী উপত্যকা খুব গুলিয়ে যায় স্টুডেন্টের, ভালো করে বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। নদী অববাহিকা কি? এইটা ধরো পাহাড়। নদী কোথা থেকে আসে? পাহাড় বা মালভূমি অঞ্চল থেকে, তাই তো, পাহাড় বা মালভূমি অঞ্চল থেকে আসছে। এইটা ধরো সমুদ্র। নদী, এখানে একটা ছোট নদী আসছে, এদিক থেকে একটা ছোট নদী আসছে, এদিকে একটা ছোট নদী আসছে, এদিকে একটা ছোট নদী আসছে, এসে মিলিত হয়ে অনেক ছোট ছোট জলধারা মিলিত হয়ে একটা মূল নদী তৈরি হয়। সেই মূল নদীটা গিয়ে কোথায় পড়ছে? সমুদ্রেতে। সেই যেখানটা মিশছে সেখানটাকে কি বলা হচ্ছে? তোমার মোহনা। তাহলে নদী অববাহিকাটা কি? তারপরে নদী বিভিন্ন গতিপথে, এখানে উপনদী আছে, ধরো শাখা নদী আছে, এর আবার উপনদী আছে, ধরো আবার এখানে একটা শাখা নদী আছে। তাহলে নদী অববাহিকা হলো নদী উৎসস্থল থেকে, মানে নদী যেখানে তৈরি হয় তাকে বলা হচ্ছে উৎসস্থল। উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত নদী যে এলাকাটা দখল করে আছে সেইটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। বুঝে গেল? উৎস থেকে মোহনা পর্যন্ত মূল নদী, তার উপনদী, তার শাখা নদী সব মিলে যে এলাকাটা কভার করে আছে, যে এলাকাটা দখল করে আছে, সেইটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। আর নদীর ধারণ অববাহিকা কি? নদী পার্বত্য অঞ্চলে যেটুকু অঞ্চল দখল করে আছে সেইটাকে বলা হচ্ছে নদী ধারণ অববাহিকা। বোঝা গেল? নদী অববাহিকা এটা কি? তোমার উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত মূল নদী, তার সাথে উপনদী, শাখা নদী সব নদী মিলে যে পুরো এলাকাটা, যে বিশাল এক এলাকা দখল করে আছে, সেইটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। আর পাহাড়ি অঞ্চলটা বা মালভূমি অঞ্চলে যেটুকু অঞ্চল নদী, কোনো নদী দখল করে থাকবে, তাকে বলা হচ্ছে নদী ধারণ অববাহিকা। বোঝা গেল? আর নদী উপত্যকা কি? নদী উপত্যকা হলো উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতটা দিয়ে, যে সরু খাতটা দিয়ে প্রবাহিত হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। এটা ধরো নদী খাত। এই যে খাতটা দিয়ে কোনো নদী প্রবাহিত হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। বোঝা গেল? তারপরে আসছি জলবিভাজিকা। জলবিভাজিকা কি? এর মধ্যে দুটো শব্দ বোঝার চেষ্টা করবে। সেইটা কি? একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বিভাজিকা। জল মানে তো জানো জল, আর বিভাজিকা মানে হচ্ছে যে বিভাজন করে, তাকে কি বলা হচ্ছে? বিভাজিকা। যেমন ক্যারিয়ার, যে ক্যারি করে তাকে, মানে যে বহন করে তাকে বলা হচ্ছে ক্যারিয়ার।
বোঝা গেল? যেমন জলকে যে বিভাজন করে তাকে বলা হচ্ছে বিভাজিকা, যে টিচিং করে তাকে বলা হচ্ছে টিচার। হ্যাঁ, সেরকমই জলকে যে বিভাজন করে তাকে বলা হচ্ছে জলবিভাজিকা। যখন এক বা একাধিক নদীকে কোনো উঁচু স্থান যখন বা যে ভূমিরূপটা যখন পৃথক করে দেবে তখন তাকে বলা হচ্ছে জলবিভাজিকা। যেমন ধরো এইটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এইদিকে ধরো পাহাড়, এই দিক দিয়ে তোমার সরু সরু খাদ নেমে আসে, এইখানে একটা নদী প্রবাহিত হচ্ছে, এইদিকেও ধরো এর উপনদী বিভিন্ন নদী আছে, এইদিকে একটা নদী প্রবাহিত হচ্ছে। তাহলে দুদিকে নদী আছে, এইটা একটা নদী, এইটা একটা নদী। মাঝখানে কি করেছে, এই যে ভূমিরূপটা উঁচু যে ভূমিরূপটা আছে সেইটা কি হচ্ছে, এইটাকে দুটো নদীকে পৃথক করে রেখেছে বা বিভাজন করে রেখেছে বা আলাদা করে রেখেছে। সেই জন্যে তোমার এই যে ভূমিরূপটা এইটা হয়ে গেল তোমার জলবিভাজিকা, মানে জলকে যে বিভাজন করে রেখেছে। বোঝা গেল? দুটো নদী পাশাপাশি আছে, তার মাঝখানে যেটা দুটো নদীকে মিলতে দিচ্ছে না, দুটো নদীর যে নদী খাত আছে সেই খাতটাকে যে পৃথক করে রেখে দিয়েছে, সেইটা যে এই উঁচু যে ভূমিরূপটা সেইটাকে বলা হচ্ছে তোমার জলবিভাজিকা। আশা করি বুঝতে পেরেছো। এই জলবিভাজিকার প্রধান কাজ করে কারা? পাহাড়, পর্বত, মালভূমি এরা। এরপর আসছি নদীর গতি। নদীর গতিকে তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে, উৎস থেকে মোহনা পর্যন্ত। নদীর উৎস কি? যেখানে নদী সৃষ্টি হচ্ছে, যেখান থেকে নদী তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে নদীর উৎস। আর মোহনা কোথায়? যেখানে নদী সমুদ্রতে গিয়ে মিশছে, যে অঞ্চলটাতে সমুদ্রতে গিয়ে মিশছে সেইটাকে বলা হচ্ছে নদীর মোহনা। তাহলে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার উচ্চগতি, তারপরে আসছি মধ্যগতি, তারপরে আসছি নিম্নগতি। নদীর গতিপথকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। এইটা ধরো উচ্চগতি, এটা মধ্যগতি, এই দিকটা হচ্ছে তোমার নিম্নগতি। এটা উচ্চগতি, এটা মধ্যগতি, এটা হচ্ছে নিম্নগতি। এটা কি হচ্ছে নদীর উৎস এখানটা, আর এখানটা কি হচ্ছে নদীর মোহনা। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিকে তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। উচ্চগতি কাকে বলবো? উচ্চগতি হচ্ছে যখন নদী পার্বত্য অঞ্চলে থাকবে বা পাহাড়ি অঞ্চলে যখন নদী যে গতিপথটা দিয়ে যাবে সেই গতিপথটাকে বলা হচ্ছে নদীর উচ্চগতি। এই উচ্চগতিতে যখন থাকবে তখন নদীর বৈশিষ্ট্য কী হবে? নদীর এই যে গতিপথ, সেই নদীর গতিপথকে ডেভিস করেছেন মানুষের জীবনের সাথে তুলনা করেছেন। তার মতে নদী যখন উচ্চগতিতে থাকবে বা পাহাড়ি এলাকায় যখন থাকবে তখন কী হবে? নদী ক্ষয় করার শক্তিটা বেশি হবে, নদী কী হবে? খরস্রোত হবে। নদী যখন মানুষ যখন ইয়ং বেলায় যেমন থাকে তখন কী হচ্ছে মানুষের শরীরে কী হচ্ছে শক্তি যেমন বেশি থাকে, সেই রকমই নদী যখন উচ্চগতিতে যখন থাকবে নদীর শক্তিটা তখন বেশি হবে। তাহলে নদী এই সময় পার্শ্বক্ষয়ের জায়গায় নিম্নক্ষয় বেশি করবে। পার্শ্বক্ষয় বা নিম্নক্ষয় মানে কি? ধরো একটা নদী, এটা নদীর কোনো পথ, নদী এই পাশাপাশি ক্ষয়ের থেকে নিচের দিকে ক্ষয়টা বেশি করবে। সেই জন্যে এই সময় কী হচ্ছে উচ্চগতিতে ভি আকৃতি নদী উপত্যকা তৈরি হয়, নদী খাত অনেক গভীর হয়, হ্যাঁ, নদী বেশি খরস্রোত হয়, মানে নদীর ঢেউটা সহজ কথা বলতে গেলে নদীর জলের যে ঢেউ সেটা বেশি থাকে এবং নদীর শক্তি অনেক বেশি হয়, সেটা বলা হচ্ছে নদীর উচ্চগতি। পাহাড়ি এলাকায় যদি কেউ কোনো দিন বেড়াতে যাও তোমরা ফারাকটা বুঝতে পারবে যে আমাদের এখানকার সমতল ভূমির
এলাকার সাথে পাহাড়ি এলাকার নদীর কি ফারাকটা আছে, বোঝা গেল। যেমন গঙ্গা নদীর উচ্চগতি কোনখান পর্যন্ত, তোমার উৎস থেকে তোমার হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর উচ্চগতি। তারপরে আসছি মধ্যগতি। তাহলে পাহাড়ি এলাকা থেকে যখন যে এলাকাটায় পাহাড়ি থেকে যখন সমতল ভূমিতে নদীটা নামছে তখন সেইটাকে বলা হচ্ছে তোমার মধ্যগতি। সমতল ভূমি দিয়ে যখন নদীটা প্রবাহিত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে মধ্যগতি। যেমন গঙ্গা নদীর মধ্যগতি কোনখান থেকে কোনখান পর্যন্ত, হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর মধ্যগতি। এই সময় কি হচ্ছে, নদীর ঢালটা, নদী উপত্যকার যে ঢাল, সেই ঢালটা কি হচ্ছে উচ্চগতির তুলনায় মধ্যগতিতে অনেক কমে আসে। সেই জন্য নদীর ক্ষয় করার যে শক্তিটা, নদীর যে কাজ করার শক্তিটা, সেইটা কি হচ্ছে অনেক কমে যায়। তখন নদীর নিম্নক্ষয়ের জায়গায় পার্শ্বক্ষয় করতে শুরু করে, বুঝে গেল। উচ্চগতিতে কি হচ্ছিল, নিম্নক্ষয়, এখানে পার্শ্বক্ষয় প্রায় হচ্ছিল না বলাই চলে। এবং মধ্যগতিতে কী হবে, নিম্নক্ষয়ের সাথে সাথে নিম্নক্ষয়টা আস্তে আস্তে কমে যাবে এবং পার্শ্বক্ষয়টা চালু হবে। পার্শ্বক্ষয়টা এখানে বেশি হতে চালু করবে, নিম্নক্ষয়টা কমে আসবে, নিম্নক্ষয়টা কমতে থাকবে এবং পার্শ্বক্ষয়টা আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন কী হবে, নদী উপত্যকাটা অনেক প্রসারিত হবে। এবার নদী উপত্যকা যখনই প্রসারিত হবে, নদীটা কী হবে, বেশি চওড়া হতে থাকবে। এই নদীটা যখনই বেশি চওড়া হতে থাকবে, এই যে জলবিভাজিকাকে ক্ষয় করেই তো সে চওড়া হবে, তখন কী হবে, জলবিভাজিকাটার তোমার আয়তনটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, বোঝা গেল। এবং নদী কী হবে, আস্তে আস্তে অগভীর হতে শুরু করবে, নদীর গভীরতাটা অনেক কমে যাবে। তারপরে আসছি নিম্নগতি হচ্ছে নদী যখন তার মোহনার কাছাকাছি চলে আসবে তখন সেটাকে বলা হচ্ছে তোমার নিম্নগতি। যেমন গঙ্গা নদীর নিম্নগতি কোনখান থেকে কোনখান পর্যন্ত, সেটা হচ্ছে রাজমহল পাহাড় থেকে নদীর মোহনা পর্যন্ত হচ্ছে তোমার গঙ্গা নদীর নিম্নগতি। এই সময় কি হচ্ছে, নিম্নক্ষয় প্রায় হয় না বললেই চলে, মানে নিচের দিকে ভালো ক্ষয় করতে পারে না, পার্শ্বক্ষয়টাই হয়, পার্শ্বক্ষয়টা বেশি পরিমাণে। সেই জন্য কি হচ্ছে, নদীর নিচটা ফ্ল্যাট হয়, এরকম ভি আকৃতি নদী উপত্যকা থাকে না। মানে পাহাড়ি অঞ্চলে দেখতে পাবে এরকম ভি আকৃতি নদী উপত্যকা পাবে, কিন্তু আমাদের সমতল ভূমিতে সামান্য ধরো এই গঙ্গাটাই যাবে, কলকাতায় যে গঙ্গা নদী আছে বা হুগলি নদী আছে, সেইখানে দেখবে যে গঙ্গাটা অনেক চওড়া, কিন্তু এই গঙ্গাটায় যখন পাহাড়ি এলাকায় দেখবে তখন এত কিন্তু চওড়া থাকে না, অনেক সরু থাকে। এবার কি হয়, যখন এই নিম্নগতিতে চলে এলো, নদী আর পার্শ্বক্ষয় করতে পারে না, নদী আর নিম্নক্ষয় করতে পারে না, সেটা হচ্ছে পার্শ্বক্ষয়টা বেশি করে থাকে এবং নদীর কী হচ্ছে, বহন ক্ষমতাটা কমে যায়। নদী যখন উচ্চগতিতে থাকে তখন কী হচ্ছে, বহন করার ক্ষমতা এবং ক্ষয় করার ক্ষমতা দুটোই বেশি থাকে, সঞ্চয় করতে পারে না। যখন মধ্যগতিতে আসে তখন কি হয়, নদীটা ধীরে ধীরে সঞ্চয় করতে থাকে, নদীর ক্ষয় করার শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে এবং তোমার সঞ্চয় করার ক্ষমতাটা তোমার হয়। নদী কখন সঞ্চয় হয়, যখন নদী কোনো বয়ে নিতে, কোনো নুড়ি বালি কাঁকড় সেগুলো কিছু বয়ে নিয়ে যেতে পারছে না, তার গতিবেগটা, জলের গতিবেগটা কমে গেছে, তখনই কী হবে, সেগুলো নদীর তলায় থিতিয়ে পড়বে, সেইটাকেই বলা হচ্ছে সঞ্চয় কাজ, বোঝা গেল। সেগুলো পরে আসছি, আরও ডিটেলে আরও পড়া হবে। তারপরে নিম্নগতিতে তাহলে কী হবে, নদী ক্ষয় করার ক্ষমতাটা, নদীর যে শক্তিটা সেগুলো কিছু কমে আসে, তাহলে নদীবাহিত যেসব নুড়ি বালি কাঁকড় থাকে সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না, বয়ে নিয়ে যেতে না পারায় সেগুলো কোথায় যাবে, ওই নুড়ি বালি কাঁকড়গুলো, সেটা নদী গর্ভে বা নদীর নিচই থিতিয়ে পড়বে। তখন কী হবে, এই ক্রমে এই নুড়ি বালি কাঁকড় পলি বালি এগুলো কী হচ্ছে, তোমার জমে নদীটা অগভীর হয়ে পড়বে এবং পার্শ্বক্ষয়, নদীটা বেশি চওড়া হবে, তাহলে কী হবে, একটু তখন বন্যা সৃষ্টি হয়ে যাবে, নদীর জল ধারণ ক্ষমতাটা কমে যাবে। এটা গেল তোমার নিম্নগতির বৈশিষ্ট্য। তাহলে নদীর তিনটে গতি, আর যে নদীর এইরকম তিনটে গতি দেখা যায়, উচ্চগতি মধ্যগতি নিম্নগতি, সেই নদীকে বলা হয় আদর্শ নদী, বোঝা গেল। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেটা বোঝাবার অবশ্যই চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।